আধুনিক অর্থনীতির ভাষায় প্রতিযোগিতার বাজার হইতেছে উৎকৃষ্ট বাজার। মানে যত বেশি কামড়াকামড়ি তত বেশি মঙ্গল। এটাই আধুনিক অর্থনীতির মূল পয়েন্ট অফ ভিউ। তো কথাটা এই জন্য বললাম, মানে ডেস্টিনির বর্তমান বাজারে এখন ব্যাপক কামড়াকামড়ি চলতেছে। আর যত বেশি কামড়াকামড়ি তত বেশি কি, যত বেশি কামড়াকামড়ি বাজার তত বেশি উৎকৃষ্ট। এক সময় 2012 সালের ক্রাইসিসের পর 13, 14, 15, 16 এই জায়গাগুলো যদি আপনারা পর্যালোচনা করেন, দেখবেন যে এখানে কাজ করার কোনো লোক ছিল না এক সময়। মানে এই প্রতিষ্ঠানের নাম নেওয়ার মতো বা এই প্রতিষ্ঠান নিয়ে কাজ করার মতো কোনো লোক এক সময় ছিল না। এটা 12, 13, 14, 15, 16-তে আমরা দেখছি। তো এখন কি হয়েছে, এখন ব্যাপক কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। মানে এতদিন এই প্রতিষ্ঠানে কাজ করার মতো কেউ ছিল না, আর এখন কাজের লোকের অভাব নাই, মাশাআল্লাহ। তার মানে কি, কামড়াকামড়ি চলতেছে, আর যত বেশি কামড়াকামড়ি বাজার তত বেশি প্রতিযোগিতামূলক। আর প্রতিযোগিতার বাজার মানে কি, উৎকৃষ্ট বাজার। তো ডেস্টিনির বাজার এখন কি, মারাত্মক উৎকৃষ্ট। যেমন নতুন বোর্ড হয়েছে, নতুন বোর্ড তারা তাদের মতো করে কাজ করতেছে। তার মানে কি, একটা উইংস হলো নতুন বোর্ড। আবার সাম্প্রতিক গত 10-15 দিন ধরে আমরা দেখতেছি যে আরও একটা উইংস ডেভেলপ হয়েছে। ওইটা হলো আশরাফুল আমিনের নেতৃত্বে আরেকটা কর্মসূচি, বৈষম্যহীন কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ। আচ্ছা, আর কিছু উইংস যেগুলো, সেগুলো তো আগেই ছিল। যেমন শহীদ সাহেব, হাসান সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, অনেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে এই কর্মসূচি বা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ডেস্টিনি কেন্দ্রিক অ্যাক্টিভিটিসের সাথে ছিল। তার মানে এখন আস্তে আস্তে এই প্রতিষ্ঠানকে ঘিরে কার্যক্রম কন্টিনিউ করার ক্ষেত্রে ধীরে ধীরে খালি উইংস বাড়তেই আছে, মানে কামড়াকামড়ি বাড়তেই আছে। এটা মারাত্মক পজিটিভ আমাদের এই প্রতিষ্ঠানের স্বার্থে। তো এই পরিস্থিতিতে আমি বলবো আমাদের আরও সকলের এগিয়ে আসা উচিত। কিভাবে? ধরেন, যেই পীরের লগে যার মহব্বত, সেই পীরের লগেই সেই মুরিদানরা মিশেন। যেমন শহীদ সাহেব একটা প্যানেল নিয়ে চিল্লাপাল্লা করতেছে, করতে দেন। হাসান সাহেব আরেকটা প্যানেল নিয়ে চিল্লাপাল্লা করতেছে, হেরাও করতে দেন। এখন আশরাফুল আমিন উনি আবার আইসা আরেকটা প্যানেল নিয়ে অ্যাক্টিভ হয়েছে, ওনারাও অ্যাক্টিভ হইতে দেন। আবার নতুন বোর্ড, হাইকোর্টের অ্যাপয়েন্টেড যে বোর্ড, তারা আবার দালিলিক দাপ্তরিক অনেকগুলো কাজ নিয়ে অ্যাক্টিভিটিস চালাইতেছে, তাদেরকেও চালাইতে দেন। এবং ইন্ডিভিজুয়ালি এখন অনেকেই কিন্তু এখন অ্যাক্টিভ হইতেছে। বিশেষত বৈষম্যহীন কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই স্লোগানে আশরাফুল আমিন আসার পর অনেক সিনিয়ররাও দেখলাম যে এখন একটু অ্যাক্টিভ হচ্ছেন। যেমন সম্ভবত আগামী 5 তারিখ মনে হয় একজন পিএইচডি এই আশরাফুল আমিনের কর্মসূচির সাথেই যারা আছেন তাদের মধ্য থেকে একজন পিএইচডি একটা প্রোগ্রামের মনে হয় কল করেছেন। তার মানে দেখেন যে আস্তে আস্তে আরও বেশি কর্মসূচি, আরও বেশি অ্যাক্টিভিটিস কিন্তু বাড়তেছে। মানে প্রতিযোগিতা বাড়তেছে, বাড়ুক। প্রতিযোগিতা যত বাড়বে কামড়াকামড়ি তত বাড়বে, আর কামড়াকামড়ি যত বাড়বে তত বেশি উৎকৃষ্ট বাজার, যেটা শুরুতেই বলছিলাম। তো যে ভদ্রলোক 5 তারিখে একটা প্রোগ্রামের কল করছেন, আমি আপনার কাছে অনুরোধ করবো যে ইন্ডিভিজুয়ালি এভাবে না করে সামষ্টিকভাবে যদি আপনারা প্রোগ্রাম অর্গানাইজ করেন, যেমন আশরাফুল আমিন যে কর্মসূচির উদ্যোগ নিয়েছেন,
সৌদি আরব থেকে দেলোয়ার শিকদার লিখেছেন, আসসালামু আলাইকুম, আমাকে একটা অংশ দিবেননি? আপনি তো অংশে আসেনি, আপনি তো অলরেডি অংশে আসেনি। সমস্যা কি? আপনি সৌদি আরব থেকে লাইভ শুরু করেন, আপনার একজন বিনিয়োগকারী হিসেবে সেই অধিকারটুকু তো আপনার আছে। সৌদি আরব থেকে আপনি শুরু করে দেন, সমস্যা নেই তো। এখানে আমরা সবাই এই প্রতিষ্ঠানের অংশ। এনিওয়ে, যা বলছিলাম, তাহলে দেখেন, আমি যেই ভদ্রলোককে বলছিলাম যে 5 তারিখে যে প্রোগ্রামটা কল করেছেন আপনারা, এই প্রোগ্রামটা ইন্ডিভিজুয়ালি না করে সামষ্টিকভাবে আশরাফুল আমিনের সাথে সমন্বয় করে, বা আরও যারা যারা এখন অ্যাক্টিভ হচ্ছেন তাদের সাথে সমন্বয় করে যদি আপনারা কাজটা করেন বা প্রোগ্রাম করেন, আই থিঙ্ক ইট উড বেটার ফর ইউ অ্যান্ড ডেস্টিনি। সো আশা করি বিষয়গুলো, ভদ্রলোকের নাম সম্ভবত বাপ্পি সর্দার বা বাপ্পি শিকদার, যে কোনো একজন হবেন। আশা করছি আপনারা এখন ইন্ডিভিজুয়ালি কোনো প্রোগ্রাম কল না করে অর্গানাইজড ওয়েতে সামষ্টিকভাবে সেন্ট্রালি আপনারা প্রোগ্রাম করবেন। আশা করছি এতে করে কি হবে, প্রতিষ্ঠানের জন্য এই জিনিসটা উপকার হবে এবং আপনাদের কার্যক্রমটাও আরও গোছালো হবে আশা করা যায়। সৌদি আরব থেকে আরও একজন লিখেন, জনাব মনির হোসেন, কয় তারিখে 500 লোকের আয়োজন করার উদ্যোগ নিয়েছে? আমি যতদূর জানতে পেরেছি ওনারা 5 তারিখে একটা প্রোগ্রাম কল করেছেন, হয়তোবা একটু এদিক সেদিক হতে পারে, এটা আমি শুনেছি আর কি। তবে এটা আরও বিস্তারিত জানা যাবে সামনে হয়তোবা। তবে আমি অ্যাপ্রিসিয়েট করি এই ধরনের অ্যাক্টিভিটিসের, আমি অ্যাপ্রিসিয়েট করি আরও বেশি পরিমাণ, আরও বেশি বেশি প্রোগ্রাম, আরও বেশি বেশি কর্মসূচি এবং আরও বেশি বেশি ব্যক্তির অ্যাক্টিভিটিস, উদ্যোগ এই মুহূর্তে জরুরি। তো যেটা বলছিলাম যে যেই মুরিদের যেই পীর সাহেবরে ভাল লাগে, সেই মুরিদ সেই পীর সাহেবের লগে লগেই কাম করেন, সমস্যা নাই। তবে খেয়াল রাখবেন, কেউ যেন, জনাব মনির হোসেন লিখেছেন 6 তারিখে, আমি এরকমই কম বেশি শুনেছি আর কি। তো সাউথ কোরিয়া থেকে নাহিদ খান, কাকা এগুলো পুরাতন লোক। হ্যাঁ কাকা, আপনি শুনতে থাকেন, আপনার লোকে পরে কথা কমনে, পরে ফোন দিয়া কথা কমনে জগা। তো যেই পীরের মুরিদান, যেই পীরে ভালো লাগে সে তার সাথে মিশেন এবং তার সাথে কাজ করেন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন বিভেদ সৃষ্টি করার সুযোগ না পায়। বিভেদ যেই সৃষ্টি করবে তারাই বাম্বর উপরে রাখবেন। এখানে কে আগে ছিল, কে পরে ছিল, কে অ্যাক্টিভ, কে ইনঅ্যাক্টিভ, কে টাকা দিছে, কে টাকা দেয় নাই, কে প্রতিষ্ঠানকে হেল্প করছে, কে হেল্প করে নাই, এসব কোনো বিভেদ তৈরি করা যাবে না। স্পষ্ট কথা, সবাইকে এখানে কাজের সুযোগ দিতে হবে, এটা ওপেন ফিল্ড। অতএব এখানে যেই আসবে, যেই কাজ করতে চাইবে তাকেই আমরা সাধুবাদ জানাবো, আর বিরোধিতা বা বিভেদ সৃষ্টি যেই করতেই চাইবে তাকেই আমরা কিন্তু বাম্বর উপরে রাখবো। কথা বোঝা গেল? আশা করি বিনিয়োগকারী হিসেবে এই কনসার্নটুকু যদি আপনারা রাখেন, একটা ভালো ফরমেশন অবশ্যই এই প্রতিষ্ঠানের জন্য তৈরি হবে, এটা আমি বিশ্বাস করি। তো আসি পরের পয়েন্টে। সৌদি আরব থেকে দেলোয়ার শিকদার, আমি এবং আমরা ঐক্য করে তুলি। জি অবশ্যই, আমরা সবাই ঐক্য করে তুলবো এবং আমরা একসাথে এক ইস্যুরে আমরা কাজ করব। তো যাই হোক, আজকে আমার মনটা একটু খারাপ। মনটা খারাপ হইলো, শহীদ সাহেব আর হাসান সাহেবরে আজকে বাম্বু দিতে পারতেছি না। কেন? কারণ গত 3-4টা লাইভ তাদের অ্যাক্টিভিটিস দেখে দেখলাম যে আসলে ভালো হয়ে গেছে, শয়তান ভালো হয়ে গেছে। তখন শয়তান ভালো হইলে বাম্বু কেমনে দেই কন্ত? তাদের কথাবার্তাতে এখন দেখলাম ঐক্যের সুর, মানে ওই তাফালিং করার চিন্তা ভাবনা থেকে কিন্তু ওনারা বের হয়ে আসছে, মানে সোজা হয়েছে, লাইনে আসছে। তো তো এখন যেহেতু বান্দর সোজা হয়েছে, তো এখন তো আর কিছু না বলাটাই উত্তম, কারণ তাদের সাথে তো আমাদের ব্যক্তিগত শত্রুতা নাই। প্রতিষ্ঠানের পক্ষে তারা আছে, আমরাও তাদের সাথে আছি। প্রতিষ্ঠানের বিপক্ষে যাবে, ডেস্টিনির বিপক্ষে যাবে, আমরাও বাম্বু দিব, এটাই কথা পরিষ্কার। তো এখন যেহেতু শয়তান ভালো হয়ে গেছে, এখন তো আর বাম্বু দেওয়ার কিছু নাই, এই জন্য একটু মনটা খারাপ আর কি। জাগা, আসেন আমরা এখন আমাদের বর্তমান করণীয় ব্যাপারটা নিয়ে আলোচনা করি। দীর্ঘ এক যুগের এক ঐতিহাসিক এবং ধারাবাহিক বিরতিহীন বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। এবং এই প্রতিষ্ঠানকে আমরা স্বৈরাচার মুক্ত, ব্যক্তি পূজা মুক্ত করতে পারছি, আলহামদুলিল্লাহ। এইটা আমাদের একটা বিশাল অর্জন, এই বিপ্লব আমাদের বিশাল অর্জন। এখন এই বিপ্লবকে আমাদের সুসংহত করতে হবে,
এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, কনসার্নড অথরিটির কাছে সমন্বয়ের মাধ্যমে এই বিপ্লবকে প্রাতিষ্ঠানিকভাবে এস্টাবলিশড করতে হবে। বোঝা গেল? তো এই বিপ্লবটাকে প্রাতিষ্ঠানিকভাবে এস্টাবলিশড করতে গেলে বেশ কয়েকটা পদক্ষেপ নিতে হবে। প্রথম পদক্ষেপ, বৈষম্য দূর করতে হবে। অতীতে এরকম অনেক বৈষম্য ছিল। কাস্টমার কেয়ারে বৈষম্য ছিল, এটা আপনারা যারা কাস্টমার কেয়ারে যেতেন জানতেন। আমি আর নামটা উল্লেখ করলাম না, সামনে উল্টাপাল্টা করলে প্রয়োজনে নাম উল্লেখ করেই বম্ব দিব, সমস্যা নাই। তারপরে ফ্রি সেট আপ, অমুক সেট আপ, অনেক ক্ষেত্রেই বৈষম্য ছিল। এই বৈষম্য আর সামনে এই প্রতিষ্ঠানে রাখা যাবে না, এটা হলো আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয়, দুর্নীতি রোধ করতে হবে। দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই দুর্নীতিকে কি করতে হবে? রোধ করতে হবে। তৃতীয়ত, ব্যক্তি পূজা বন্ধ করতে হবে। ব্যক্তি পূজা কেন বন্ধ করতে হবে? কারণ একটা ইংরেজিতে কথা আছে, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। আমরা রফিকুল আমিনরে অ্যাবসলিউট পাওয়ার দিছি, উনি করাপ্টস করছে অ্যাবসলিউটলি। সো তাকে আর অ্যাবসলিউট পাওয়ার দেওয়া যাবে না, এবং শুধু সে কেন, কাউকে আর অ্যাবসলিউট পাওয়ার দেওয়া যাবে না। প্রতিষ্ঠান চলবে প্রাতিষ্ঠানিক সিস্টেমে, ব্যক্তিকেন্দ্রিক কোনো সিস্টেমে না। তাইলে এই তিনটা কাজ হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, গত এক যুগে আমরা যারা এই প্রতিষ্ঠানকে সারভাইভ করানোর জন্য ফিন্যান্স করছি বা বিনিয়োগ করছি, টাকা টুকা দিছি আর কি, সেই অর্থের মালিকানা ক্লেম করতে হবে। এবং এটার একমাত্র উপায় হইতেছে এই প্রতিষ্ঠানকে পাবলিক লিমিটেড করা। এই প্রতিষ্ঠানটাকে পাবলিক লিমিটেড করার মাধ্যমে গত এক যুগে যে হাজার দশেক লোক, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, 10,000, হোয়াট এভার ইট ইজ, যে যত টাকা দিয়ে প্রতিষ্ঠানকে হেল্প করছে, এদের প্রত্যেককে প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে, মালিকানার আওতায় নিয়ে আসার মাধ্যমে আমরা এই এক যুগের বিপ্লবকে আরও সুসংহত করতে হবে। সুনামগঞ্জ থেকে সমর চক্রবর্তী লিখেছেন, আগে কোম্পানি চালু হোক, তারপর অন্য কিছু। অবশ্যই ওই অন্য কিছু করলেই তো কোম্পানি চালু হবে, সেটাই করতে হবে। তো যেটা বলছিলাম, আমাদের বিনিয়োগের বিপরীতে বা কোশেয়ার আমরা যারা দিয়েছিলাম, এই কোশেয়ারের অফিসিয়াল মালিকানা এস্টাবলিশমেন্টের জন্য এই প্রতিষ্ঠানটাকে বা ডেস্টিনি 2000 লিমিটেডকে এখন প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেডে রূপান্তরের জন্য এখন আমাদের আওয়াজ তুলতে হবে। এবং এটার মাধ্যমেই আমাদের ইনভেস্টমেন্টের সঠিক স্বীকৃতি আমাদের পক্ষে পাওয়া সম্ভব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা, এক্ষেত্রে এই আমাদের মালিকানা নিশ্চিতের ক্ষেত্রে সিনিয়রদের সহযোগিতা নিতে হবে। দেখেন, এই জায়গায় আমরা অনেকেই একটা ভুল করি, যেটা রফিকুল আমিন এবং তার দালাল গোষ্ঠী এই এক যুগে আমাদেরকে এটা শিখাইছে, যে কি সিনিয়র মানেই আমরা নেগেটিভভাবে দেখি। আমরা মনে করি হ্যাঁ এতদিন কইছিল। আচ্ছা দেখেন, আপনি অনেক সিনিয়র শেয়ার হোল্ডার, সিনিয়র ডায়মন্ড, সিনিয়র ক্রাউন, পিএইচডি, এরকম অনেককেই দেখবেন, তারা ওই 12-13 দিকেই যে পরিমাণ কোশেয়ারের টাকা দিছে, গত এক যুগেও আমরা এত টাকা অনেকে দিই নাই। তার মানে আমরা গত এক যুগে কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, বা কেউ 1 লাখ, 2 লাখ, 5 লাখ দিছি, কিন্তু গত 12-13 1-2 বছরে এরকম অনেক সিনিয়র পিএইচডি, ডায়মন্ড, ক্রাউন শেয়ার হোল্ডার আছেন, ডাইরেক্টর আছেন, যারা এর চেয়ে আরও বেশি টাকা ওই 1-2 বছরই দিয়ে ফেলছেন। তাইলে ওই ব্যক্তিদের ওই টাকার স্বীকৃতির জন্য তাদের যেরকম একটা আকাঙ্ক্ষা আছে, সেম আকাঙ্ক্ষা আমাদেরও আছে। তাইলে ওই ব্যক্তিদেরকে শত্রু ভাবা যাবে না। এই জিনিসটাই বিভেদ তৈরি করে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে গত এক যুগ রফিকুল আমিন তার কোরাম নিয়ে সিন্ডিকেট করে গেছে। সেই সিন্ডিকেট আর করতে দেওয়া যাবে না। এই জন্য সিনিয়রদের সাথে কোনো বিভেদ তৈরি করা যাবে না। আমি ফর এক্সাম্পল জনাব আশরাফুল আমিন, দেখেন ওনার ব্যাপারে কি কি ক্লেম দেয়, যে উনি এমডিআর এর দায়িত্ব নেওয়ার সময় টাকা মেরে খাইছে। আচ্ছা ধরলাম মেরে খাইছে, তর্কের খাতিরে ধরে নিলাম। তারপর আরও ক্লেম করে উনি আমার বাজার করছে, এই করছে, অনেক কিছু করছে, প্রতারণা করছে, মানুষ ধরেন, ওইটাও তর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু ওনার 12, 13, 14, 15 পর্যন্ত যদি আপনারা হিসাব করেন, দেখবেন কোশেয়ারের যে পরিমাণ, মানে ইটস অ্যাভাব 1 crore, 40-50 lakhs অ্যাভাব। তো এই ব্যক্তি 12, 13, 14, 15 সালে যেই পরিমাণ প্রতিষ্ঠানকে কোশেয়ার দিয়ে বা শর্ট টার্ম লোন যেটাকে বলে, যেটা দিয়ে হেল্প করছে, আমরা অনেকে তো এই পরিমাণ টাকার ধারে কাছেও যাই নাই। তাহলে এই ব্যক্তিকে আমাদের শত্রু তো মনে করার তো দরকার নাই, বরং উনি আমাদের একজন সহযোগী।
আমি 5,000 দিলাম বা আমি 10,000 দিলাম বা আমি 20,000 দিলাম, আমার এই টাকার সঠিক স্বীকৃতির জন্য ওই 1.5 কোটি যে দিছে তার সাথে নিলে তো আমার লাভ, লস তো না রে ভাই। তাহলে এই কাজটুকু বিভেদ তৈরি করে আমাদেরকে আলাদা আলাদা করে এই মাতবরিটা এতদিন করে গেছে রফিকুল আমিন গং, এটা তাদেরকে আর করার সুযোগ আমাদের দেওয়া যাবে না। ইভেন আমি আশরাফুল আমিনের একটা উদাহরণ দিলাম, এর বাইরে আপনি ডাইরেক্টর, শেয়ার হোল্ডার আরও অনেকেই আছেন। আমি সামনে এগুলো নিয়ে আরও কিছু ধারাবাহিক এপিসোড করব, আই হ্যাভ সাম প্ল্যান। এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি কে কত টাকা ইনভেস্ট করেছেন, কে কত টাকা প্ল্যান করেছেন, বা কে কত টাকা প্রতিষ্ঠানকে সাপোর্ট করেছেন, এগুলোর ইন ডিটেল নিয়েও সামনে আমি কিছু কাজ করব। তাইলে আপনারা বুঝতে পারবেন যে আপনি হয়তো বা 1 লাখ টাকা দিচ্ছেন গত এক যুগে, অনেকে 10 লাখ টাকা দিয়ে বসে আছে মিয়া। আপনি হয়তো বা 5 লাখ দিয়েছেন, অনেকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ দিয়ে বসে আছে। অতএব ওই সিনিয়রদের সাথে আমাদের কোনো ক্ল্যাশ তৈরি করা যাবে না। তারা আমাদের সহযোগী, আমরা তাদের সহযোগী। আমরা সকলের সাথে সমন্বয় করে আমাদের এই আর্থিক স্বীকৃতিটা নিয়ে আসবো। অ্যান্ড এটার জন্য প্রয়োজন এই প্রতিষ্ঠানকে পাবলিক লিমিটেডে রূপান্তরিত করার মাধ্যমে আমাদের বেসিক যেই অথরিটি সেটা ক্লেম করে নেওয়া। তাহলে বিপ্লব সুসংহত করার জন্য এই প্রতিষ্ঠানকে পাবলিক লিমিটেডে রূপান্তর করতে হবে, এটা হলো আমাদের তৃতীয় পয়েন্ট। আচ্ছা, আসেন এবার চতুর্থ পয়েন্ট। আমাদের এই এক যুগের বিপ্লবকে সুসংহত করার জন্য চতুর্থ পয়েন্ট হচ্ছে এই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে একটা টেকসই ব্যবসায়িক অবকাঠামোতে রূপান্তরিত করা। টেকসই ব্যবসায়িক অবকাঠামো কি? আপনি দেখেন 12 সালে রফিকুল আমিন ভিতরে গেছে, জেলে গেছে, তারপরে সব ক্লোজ। তো কয়দিন আগে যে দরবেশ বাটপার যে সালমান এফ রহমান যে জেলে গেছে, তো বেক্সিমকো কি ভাই ক্লোজ হয়েছে? বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস চলতেছে না, বেক্সিমকো ফেব্রিক্স চলতেছে না, তার যে প্রতিষ্ঠান ইয়েলো চলতেছে না, আরও অনেক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো চলতেছে না ভাই। তাহলে সালমান এফ রহমান বাটপারটা গেছে জেলে, কিন্তু তার প্রতিষ্ঠান তো চলতেছে। তার মানে কি, বেক্সিমকোকে একটা টেকসই প্রাতিষ্ঠানিক অবকাঠামোতে রূপদান করা গেছে বিধায় সালমান এফ রহমান থাকা না থাকাতেও কোনো সমস্যা নাই। কিন্তু ডেস্টিনিকে একটা প্রাতিষ্ঠানিক টেকসই অবকাঠামো তৈরি করা যায় নাই বিধায় রফিকুল আমিন ভিতরে গেছে, তো সব শেষ। এই জন্য এই প্রতিষ্ঠানটাকে একটা টেকসই প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরির ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। বেসিক্যালি মোটা দাগে এই 4টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এক যুগের এই বিপ্লব সুসংহত হবে এবং আমাদের স্বার্থ পরিপূর্ণভাবে সংরক্ষিত হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি জাস্ট একটু সামারাইজ করি। নাম্বার 1, বৈষম্যহীন, দুর্নীতিহীন এবং ব্যক্তি পূজাহীন ডেস্টিনি তৈরি করতে হবে। নাম্বার 2, বিনিয়োগের বিপরীতে আমাদের মালিকানা ক্লেম করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের দাবি হলো এই প্রতিষ্ঠানকে পাবলিক লিমিটেড করতে হবে। নাম্বার 3, সিনিয়রদের সহযোগিতা নিয়ে আমরা এটা নিয়ে কাজ করব, কারণ সিনিয়রদের অনেক ত্যাগ আছে এবং তাদের অনেক বিনিয়োগ আছে, যেটা গত এক যুগে আমরা হয়তো বা ইনভেস্ট করতে পারি নাই, যেটা যারা 12-13তে ইনভেস্ট করে বসে আছে। অর্থাৎ সিনিয়রদের সাথে শত্রুতা তৈরি করা যাবে না, তাদেরকে আমাদের সহযোগী এবং আমরা তাদের সহযোগী হয়ে একসাথে কাজ করতে হবে। এবং নাম্বার 4 যেটা বলেছিলাম, টেকসই ব্যবসায়িক অবকাঠামো তৈরির জন্য একটা কান্ট্রি ওয়াইজ স্ট্রং ইনফ্রাস্ট্রাকচারস তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠানের মালিক পক্ষের কোনো প্রবলেম হলেও আমাদের ব্যবসায়িক কার্যক্রমে যেন কোনো জটিলতা তৈরি না হয়। লাইক বসুন্ধরা, বা আমি কয়েকটা উদাহরণ যেগুলো দিলাম, বা বেক্সিমকো, এই যে তাদের মালিক পক্ষের অনুপস্থিতিতে কাজ কিন্তু বন্ধ নেই। গেল এই পয়েন্ট। তো এবার আসেন আমরা নেক্সট পয়েন্টে যাই। রফিকুল আমিনের দালালরা ইদানিং লাফাইতেছে, এই যে আমার মানে এই আইনজীবী যারা আছেন, যদিও ওনাকে ডেস্টিনি গ্রুপের আইনজীবী বলে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। উনি ডেস্টিনি গ্রুপের আইনজীবী হলে শুধু রফিকুল আমিনের মামলার আপডেট আমরা পাই কেন? জেনারেল হারুনের আপডেট আমরা পাই না কেন? আলহাজ মোহাম্মদ হোসেনের মামলার আপডেট আমরা পাই না কেন? আমাদের এই বোর্ডের কার্যক্রমের আপডেট আমরা পাই না কেন? তার মানে ওই ব্যক্তি, উনি আসলে অ্যাকচুয়ালি গ্রুপের আইনজীবী না। তারপরে আমরা ধরে নিচ্ছি যে উনি যেহেতু মামলার কাজ করছেন, ওয়েল দেন। তো উনি এখন পাবলিক প্রসিকিউটর হওয়াতে এখন অনেক দালাল খুশিতে লাফাইতেছে। এটা তো খুশিতে লাফানোর কিছু নাই তো ভাই। উনি পাবলিক প্রসিকিউটর হয়েছে, বরং এখন ওনার রেসপন্সিবিলিটি আরও বাইরে গেছে, উনি এখন আরও হিসাব করে কথা বলবে। আর আরেকটা বিষয় বলতেছে দালাল গোষ্ঠী, যে 1 তারিখে রফিকুল আমিন বের হয়ে যাবে। আচ্ছা, তাদের বক্তব্যই শোনেন। তারা বলতেছে মাল্টিপারপাসের রায় তো হয়ে গেছে, ট্রি প্ল্যান্টেশনের শুনানি প্রায় শেষ, সাক্ষীরও গ্রহণ প্রায় শেষ। এই 11th আওয়ারে আইসা একটা ব্যক্তিকে রাষ্ট্র জামিন দেবে বলে আমার মনে হয় না। আচ্ছা, তারপরেও যদি জামিন দেয়, 1 তারিখে রফিকুল আমিন বের হয়ে যায়, সমস্যা কি? আসুক, ওয়েলকাম।
ডেস্টিনির জগতে রফিকুল আমিন আসুক, ওনাকে আমরা স্বাগতম জানাই। তবে এই যুক্তিতে যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি আইনের মতো করেই চলবে, এখানে এক্সট্রা কোনো প্রিভিলেজ ডেস্টিনিকে দেওয়া হবে না, আবার কোনো বাধাও দেওয়া হবে না। এখন প্রতিষ্ঠানের কার্যক্রমের আইনি প্রক্রিয়াতে এই ডক্টর ইউনূস সরকারের এই পর্যায়ে এসে এতটুকু আমাদের একটা প্লাস পয়েন্ট হয়েছে আর কি, যে কোনো কেউ ভেটোও দিবে না, আবার কেউ কোনো অতিরিক্ত অ্যাডভান্টেজও যে দিবে তাও না। স্বাভাবিকভাবে যেই কাজ চলছে সেই কাজ চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, খুব সহসাই ওনাদের কারাবন্দী যারা আছেন তাদের মুক্তি হবে না। তবে হলে আমার আপত্তি নাই, কারণ কারোর সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নাই। তবে আবেগ দিয়ে তো কথা বললে হবে না, সব কিছু অবজার্ভ করতে হবে, সব কিছু মনিটরিং করেই তারপরে বিচার বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তো আপনারা যারা অতি উৎসাহী হয়ে লাফাইতেছেন, পরে আবার জামিন টামিন না হইলে আবার মনে কষ্ট নিয়েন না। আমার কাছে যেটা মনে হয় অ্যাকচুয়ালি ডেস্টিনির ক্ষেত্রে এখন কি হইতে পারে, আমার বেসিক অ্যাজাম্পশন যেটা, যে ডেস্টিনির মুক্তিটা অ্যাকচুয়ালি সামষ্টিকভাবে হবে, ব্যক্তিগতভাবে হবে না। বিষয়টা একটু বুঝাইয়া বলি কিরকম, মানে এই কার্যক্রম যেই পর্যায়ে চলে গেছে, বিচারিক কার্যক্রম, এইটা হয় একদম ডিসমিস হয়ে যাবে, আর নয়তো ব্যক্তি বিশেষের সাজা হয়ে রায় হয়ে যাবে, যে কোনো একটা। তো দেখেন, যদি এটা রায়টা ডিসমিস হয়ে যায় বা সকল সমস্যার সমাধান হয়েই যায়, তাহলে শুধু কি ভিতরে যারা আছেন রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন, এই দুইজনই কি শুধু দায় মুক্তি পাবেন? সবাই দায় মুক্তি পাবে। বিদেশে যারা আছেন, যেমন গফরানুল হক আছেন, সাইদুর রহমান আছেন, মেজবাউদ্দিন স্বপন আছেন, মেজর সাকিবুজ্জামান আছেন, তো সেই ক্ষেত্রে ধরেন রফিকুল আমিন বের হয়ে আসলেন, জেনারেল হারুনের কি দায় মুক্তি হবে না? মানে এককভাবে শুধু রফিকুল আমিনের কোনো দায় মুক্তি হওয়ার কোনো সুযোগ নাই। দায় মুক্তি হলে রফিকুল আমিনেরও দায় মুক্তি হবে, আলহাজ মোহাম্মদ হোসেনেরও দায় মুক্তি হবে। আর আলহাজ মোহাম্মদ হোসেন উনি রফিকুল আমিনের জম। আপনারা যারা ওনার সম্পর্কে ব্যক্তিগতভাবে জানেন বুঝবেন, ওই 12-র আগেই অনেক কিছু রফিকুল আমিন করতে পারে নাই, এখন বের হয়ে আসলে পরে এখন রফিকুল আমিন সব নিজের মতো করে সব করবে। উনি বের হয়ে আসলে যে মানে জেনারেল হারুন তো দায় মুক্তি পেলেন, আলহাজ মোহাম্মদ হোসেনও তো তখন কি পাবেন? দায় মুক্তি পাবেন। তো ওই উল্টাপাল্টা কিছু করার সুযোগ 12 সালেই তেমন একটা ছিল না, এখন তো আরও সুযোগ নেই রফিকুল আমিনের। অতএব ওই ব্যক্তিগতভাবে শুধু একজনের মুক্তি হয়ে অনেকে লাফাইতেছে, যেটা আপনারা এত খুশি হয়েন না ভাইয়েরা। দায় মুক্তি হলে সকলের হবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি দায় মুক্তি এরকম কিছু হবে না। আইনি প্রক্রিয়ায় এই মামলাতেও ট্রি প্ল্যান্টেশনে একটা দীর্ঘমেয়াদের সাজা হয়ে যাবে। মানে ইউনূস সরকার বিতর্কিত হওয়ার কোনো সুযোগ আপাতত নেবে না, কারণ এমনিই তাদের চতুর্মুখী চাপ। এখন মাত্র ক্ষমতা নেওয়ার পর পুরো সেটেলমেন্টে এখনো তারা আসে নাই। এই ইস্যুতে তারা বিরোধী পক্ষকে কোনো ফ্রি হিট তুলে দিবে না ডেস্টিনির ব্যাপারে, এটা আমার অভিমত। বাকিটা সময়ে বোঝা যাবে। তো সেই ক্ষেত্রে দেখবেন ধীরে ধীরে কী হবে জানেন, সকল পরিচালক, সকল শেয়ার হোল্ডার, সকল ডায়মন্ড, ক্রাউন, পিএইচডি সবাই চলে আসবে, সবাই। এবং মজার ব্যাপার কি জানেন, এই যে দলাদলি করতেছে যে এই বাটপারের গোষ্ঠী যারা, এরা সবচেয়ে বড় বাম্বু খাবে। কেন? কারণ রফিকুল আমিন প্রফেশনাল, আলহাজ মোহাম্মদ হোসেন প্রফেশনাল, গফরানুল হক, সাইদুর রহমান, মেজবাউদ্দিন স্বপন, মেজর সাকিবুজ্জামান, শেয়ার হোল্ডার, ডায়মন্ড, ক্রাউন, অল আর প্রফেশনাল। দেখবেন সব দেখবেন এক হয়ে যাবে। দেখবেন আমিন হোসেন কান্দে ধরে ধরে একজনের কান্দে ধরে ব্যবসা করবে এক লগে। আর মাঝখান থেকে বাম্বু খেবো কারা জানেন? ওই যে ব্যক্তি বিশেষের দালালি করছে যেগুলা, বা এখনো যারা যেগুলো দালালি করতেছে, এইগুলা খাবে বাম্বু। আর ওই পাটা পোতালের ঘষাঘষিতে মরিচের অবস্থা যাবে 12টা। তো এই কমন বিষয়গুলো তো এখন অনেক বেকুবের মাথায় ঢুকে না। মালিক পক্ষ প্রফেশনাল এবং মালিক পক্ষ আবার ঘুরে ফিরে সব এক হয়ে যাবে। অতএব আমাদের কোনো ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি পূজা করাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না এবং ঠিক হবে না। তো বেকুবদের বোঝায় এত লাভ নাই। বেকুবরা যদি ব্যক্তি পূজা করে করুক, আমাদের তো কোনো আপত্তি নাই। করেন আপনারা, ব্যক্তি পূজা করেন। দেখেন এই কথাটা কেন বললাম, যারা গত 1 যুগ ধরে এই প্রতিষ্ঠানকে সার্ভিস দিয়েছেন, আচ্ছা আপনারা কি মনে করেন
মালিক পক্ষের মেজরিটি কোরাম সমর্থন না দিলে আগামীতে আপনাদের এই সমস্ত অর্থ, এটার স্বীকৃতি আপনারা এককভাবে রফিকুল আমিনের দিয়েই আদায় করে নিতে পারবেন। 12 সালের আগেই পারেন না, এর এখন পারবেন। আলহাজ মোহাম্মদ হোসেন উনি ভেটো দিবে, সাইদুর রহমান, মেজবাউদ্দিন স্বপন, গোফরানুল হক ওনারা ভেটো দিবে, বর্তমান বোর্ড ভেটো দিবে, আমরা যারা আছি অনৈতিক কিছু হলে আমরা ভেটো দিব বিনিয়োগকারীদের পক্ষ থেকে। তো তার মানে সকলের সম্মিলিত বা সমন্বিত একটা ফরম্যাট না হইলে আপনাদের এক যুগের এই স্বীকৃতি তো আপনারা বের করতে পারবেন না ভাই। আপনারা হুদাই খালি লাফাইতেছেন। নতুন বোর্ডের সাথে আপনাদের সমন্বয় করলে সমস্যা কি? আশরাফুল আমিনের সাথে সমন্বয় করলে সমস্যা কি? বাকি শেয়ারহোল্ডারদের সাথে, ডাইরেক্টরদের সাথে সমন্বয় করলে সমস্যা কি? একটা জিনিস মাথায় রেখেন, মালিক পক্ষের মেজরিটি কোরাম সমর্থন না দিলে আপনাদের এই অর্থের স্বীকৃতি কোনোভাবেই আপনার এখান থেকে বের করতে পারবেন না। এটাকে পাবলিক লিমিটেড করতে পারবেন না মিয়া। নিজের ভালো নিজেই বুঝেন না, তাকে আর বুঝাইব? যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন, আপনাদের ভালোর সাথেই মানে এই কাজগুলো করা উচিত। ওই 2-1 জনের কথায় দলান্ধ হইয়া বা ব্যক্তি স্বার্থে ব্যক্তি পূজায় অন্ধ হইয়া বসে থাকেন না। শেষে ওই যে লঞ্চ যাইব পঞ্চ যাইব, একটা কথা শুনছেন না? এনিওয়ে, এই জন্য আমি মনে করি যে সকল উইংসে আমাদের একটা ফরমেশন সেট করাটা জরুরি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখনকার পয়েন্ট হলো, গত এক যুগে যে 6টি সংগঠন কাজ করেছেন এবং পরবর্তীতে আলী সেন্টারের মাধ্যমে আরও যে 3টি সংগঠন হয়েছেন তাদের প্রতি। যেমন গত এক যুগে 20 সাল পর্যন্ত কিছু সংগঠন আমরা দেখেছিলাম, ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু, ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, বিল ডেস্টিনি, ডিডাপ, সেঞ্চুরি প্লাস, গোডায়মন্ড। এবং 20 সালের পর আমরা দেখলাম ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম, এই আরও 3টি সংগঠন। তো এই যে সংগঠনগুলো, আপনারা সবাই কিন্তু প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য কাজ করেছেন, প্রতিষ্ঠানের ইতিবাচক সফলতার জন্যই আপনারা কাজ করেছেন। তো এখন তো আর এত বিভেদ তৈরি করার দরকার নাই। সকলের সম্মিলিত এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে এখন আগায় নিয়ে আসা উচিত। সেই ক্ষেত্রে সকলের উচিত এই মুহূর্তে ভেদাভেদ ভুলে যাওয়া। যেমন ধরেন, মামলা পরিচালনা যারা করতেছে, হোসেন, শহীদ সাহেব, হাসান সাহেব, সমস্যা নাই, তারা করুক, তাদেরকে এটা করতে দেন। আর এখন যেহেতু শহীদ হাসান শয়তান ভালো হয়ে গেছে, এখন তো আর দেখলাম যে উল্টাপাল্টা কিছু করতেছে না, প্রতিষ্ঠানের পক্ষেই কথা বলতেছে, ঐক্যের কথাই বলতেছে, ডেস্টিনির কথাই বলতেছে। যদিও আগে ডিটুকে অ্যাসোসিয়েশন নিয়ে লাফাইয়া কিছুদিন ধাক্কা খায়া লাত্তিউসটা খেয়ে ওটা বাদ দিয়ে আবার ডেস্টিনির পক্ষে আসছে। যাই হোক, আসছে তো এদেরকে এটা করতে দেন। আশরাফুল আমিন উনি একটা প্রজেক্ট নিয়েছেন স্মারকলিপির ব্যাপারে, বা বিভিন্ন কনসার্ন অথরিটি হিসেবে স্টেট কনসার্ন অথরিটি যারা আছেন, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার, তাদের সাথে একটা সমন্বয়ের ক্ষেত্রে তাদেরকে উনি এটা করতে দেন। বোর্ড কাজ করতে দেন। এটা নিয়েও আপনারা অনেকে সমালোচনা করেন, বলেন বোর্ড মিটিং করে, এত মিটিং করে কী হবে? ভাই, আপনি যিনি পিএইচডি হয়েছেন, আপনি পিএইচডিতে যে কয়টা মিটিং করছিলেন? কমপক্ষে 200-300 মিটিং করে পিএইচডি হয়েছিলেন না? যিনি এক্সিকিউটিভ হয়েছিলেন, কমপক্ষে 150 মিটিং করে তারপর এক্সিকিউটিভ হয়েছেন। যিনি ডায়মন্ড হয়েছেন, কমপক্ষে 400-500 মিটিং করার পর আপনি ডায়মন্ড হয়েছেন। তো একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে 150 মিটিং না করে এই বোর্ড প্রতিষ্ঠান চালাই ফেলবে? এত তাড়াতাড়ি এত অস্থির হয়ে যান কেন? এদেরকে কাজ করতে দেন না। আবার অনেকে দেখলাম বলতেছেন টাকা মেরে খেয়ে ফেলতেছে, এই করতেছে, সেই করে ফেলতেছে। এই মুহূর্তে 45 লাখ লোকের 90 লাখ চোখ একদম তাকায় আছে ডেস্টিনির দিকে একদম। তো এখানে আপনার এই একটা সুতা নিতে গেলেও এখন মানুষের চোখে পড়ে যায়, আর এখানে বুঝি এই বোর্ড আত্মসাৎ করে যাবে? কি বলেন এগুলা? তার উপর আবার এখানে কোর্ট অ্যাপয়েন্টেড লোকজন আছে। অতএব বিভ্রান্ত হয়েন না। যে যেভাবে কাজ করতেছে, যেমনি কাজ করতেছে, কাজ করতে দেন। শুধুমাত্র একটা কনসার্ন রাখতে হবে যে প্রতিষ্ঠানের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ হইলেই আমরা বম্ব দিব সবাই, যেই হোক, যেই উল্টাপাল্টা কিছু করবে তাকেই আমরা কি করব? ভেটো দিব। তবে প্রতিষ্ঠানের স্বার্থে যেই অ্যাঙ্গেলে যেই আঙ্গিকে কাজ করতেছেন আমরা তাদেরকে করতে দিব, যেই অ্যাঙ্গেলেই করুক। শহীদ এবং হাসান ওনারা মামলার বিষয়গুলি নিয়ে কাজ করতেছে, করুক। প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো অ্যাক্টিভিটিস তাদের না থাকে, করুক, তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানান। আশরাফুল আমিন উনি এখন একটা কর্মসূচি হাতে নিয়ে কাজ করতেছেন, ওনার কোনো কাজে যদি প্রতিষ্ঠানের বিরোধী কোনো কিছু না থাকে, প্রতিষ্ঠানের স্বার্থের পক্ষে থাকে, উনি কাজ করতেছে, করুক, ওনাকে করতে দেন। নতুন বোর্ডের কার্যক্রমে যদি প্রতিষ্ঠানের পক্ষে ইতিবাচক কাজ হয়, কোনো ক্ষতি প্রতিষ্ঠানের না হয়, ওনাদেরকে করতে দেন। যেইভাবেই প্রতিষ্ঠানের জন্য এখন অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে তাদেরকে কাজ করতে দেন।
শুধুমাত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কাজ করলে সেটা প্রতিহত করতে হবে, আর বাকি সব কাজে ঐক্যবদ্ধভাবে সবাই সবাইকে সহযোগিতা করার মাধ্যমে বর্তমানে এই প্রতিষ্ঠানকে আরও সুসংহত করতে হবে। এই ঐক্যের বাইরে যেই যাবে তাকেই ধরে বাম্বু দিয়ে দিবেন, আর আমরা তো আছি। অতএব বিভ্রান্ত তৈরি করা যাবে না, বিভ্রান্তি তৈরি করা যাবে না। সকলের সাথে একটা কোঅর্ডিনেশন করে আপনারা যারা 6টা সংগঠনগত একযুগের আছেন আপনারা কাজ করেন। সকলের সাথে কোঅর্ডিনেশন ছাড়া, কনসার্ন অথরিটির মেজরিটি কোরাম ছাড়া, ডেস্টিনির মালিক পক্ষের মেজরিটি কোরাম ছাড়া আপনাদের স্বীকৃতি, আর্থিক বলেন বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আপনারা আদায় করতে পারবেন না। অতএব সবার সাথে সমন্বয় করেন, বিভেদ তৈরি করেন না। 6টা সংগঠনের কথা বলতেছি। আর আলিস সেন্টারে বা 20 সালের পরে তলবি সবার পরে যে অর্গানাইজেশনগুলো ডেভেলপ হয়েছে তারা অলরেডি নতুন বোর্ডের সাথে, আশরাফুল আমিনের কর্মসূচির সাথে বা আরও অনেক কিছুর সাথে কাজ করছেন। দ্যাটস গুড ইনাফ। তো সর্বশেষ পয়েন্ট দিয়ে শেষ করব মিসেলানিয়াসে, সেটা হলো বিনিয়োগকারীদের উদ্দেশ্যে। আপনি বিনিয়োগকারী, আমি বিনিয়োগকারী, আমরা সবাই বিনিয়োগকারী। আমাদের কাজ কি? কনসার্ন থাকা, সচেতন থাকা। আমরা আশরাফুল আমিন কী কর্মসূচি নিলেন সেটাও আমরা দেখব, সেটাও আমরা অবজার্ভ করব। শহীদ হাসান তারা মামলা নিয়ে কি কাজ করতেছে না কি ঘুটু করতেছে ওইটাও আমরা খেয়াল রাখবো, ওইটাও আমরা মনিটরিংয়ে রাখবো। নতুন বোর্ডের কার্যক্রম, নতুন বোর্ড কী করতেছে, কী কাজ করতেছে ওইটাও আমরা কনসার্নের মধ্যে রাখবো। আবার এই যে অনেক পিএইচডিরা, সিনিয়ররা, এক্সিকিউটিভরা অ্যাক্টিভ হচ্ছেন, যেমন 5 তারিখে বা 6 তারিখে একটা প্রোগ্রামের আয়োজনের কথা শুনতে পেরেছি। আমি এটাকেও সাধুবাদ জানাই। একজন সিনিয়র পিএইচডি মেবি এই সিদ্ধান্তটা নিয়েছেন। তো আমি শুরুতে যেটা বলেছিলাম ওই ভদ্রলোককে, যে ইন্ডিভিজুয়ালি না করে আপনারা যদি সেন্ট্রালি করেন, যেমন আশরাফুল আমিন যে উদ্যোগ নিয়েছেন, যে কর্মসূচি নিয়েছেন, যদি ইন্ডিভিজুয়ালি না করে আশরাফুল আমিন সহ সেন্ট্রাল যারা আছেন সবার সাথে সমন্বয় করে কাজ যদি করেন, যেন বাপ্পি সর্দার মেবি আপনার নাম, যদি আপনারা ইন্ডিভিজুয়ালি না করে সেন্ট্রালি করেন তাহলে কাজটা আরও মনে হয় গোছালো হবে। আর বিনিয়োগকারী হিসেবে আপাতত এতটুকুই। সর্বশেষ আশরাফুল আমিনের উদ্দেশ্যে একটি আবেদন রেখে আমাদের আলোচনা শেষ করব। দেখেন, মামলাতে যারা ইনভলভ, যারা মামলার বিষয়গুলো নিয়ে কাজ করছেন, শহীদ এবং হাসান, ওনারা কিন্তু অ্যাভারেজ লাইভ করে আমাদেরকে একটা আপডেট মেসেজ দিচ্ছেন মামলা সম্পর্কে। এটা কিন্তু যত যাই বলি না কেন, তাদেরকে যতই গাইলাই না কেন, এটা কিন্তু একটা সেন্সে পজিটিভ। তো বোর্ডের পক্ষ থেকে এই ধরনের কোনো ক্লিয়ারলি অ্যাক্টিভিটিস আমাদের জন্য কিন্তু নাই, হলে ভালো হতো। তো ওনাদের বিষয়ে ওনারা করতেছেন ওয়েল। তো আরেকটা কর্মসূচি জনাব আশরাফুল আমিন আপনি যে হাতে নিয়েছেন, আপনি কিন্তু কাগজে কলমে একজন কনসার্ন অথরিটি এবং এই প্রতিষ্ঠানের একজন দালিলি হিসাবের মালিক, এবং মামলাও আপনার নামে নাই। তার মানে আপনি একজন এমন একটা পর্যায়ে আছেন যে প্রতিষ্ঠানের অনেক গুরুদায়িত্ব আপনার পক্ষে আঞ্জাম দেওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে কিছু ভূমিকা রাখেন, যেমন আপনি যদি একটু অ্যাক্টিভিটিস লাইভ আকারে, ফেসবুক লাইভ আকারে আসেন, আমার মনে হয় এটা আমাদের সকলের জন্যই ভালো হবে। তাহলে আমরা আপনি কি কর্মসূচি নিয়ে কাজ করছেন এটা সম্পর্কে আরও ক্লিয়ার হব। বোর্ডের সাথে আপনার যেহেতু লিয়াজ আছে, সেখান থেকে কিছু মেসেজ নিয়ে যদি আমাদেরকে দেন, আমরা আরও কিছু আপডেট পাবো। আর ওদিক থেকে হাসান, শহীদ বা অন্যান্য যারা যারা আছে তারা তো আমাদেরকে কম বেশি মামলার আপডেট তো কম বেশি দিচ্ছেই। এই আর কি বিষয়, সার্বিক বিষয়। শফিউর রহমান লিখেছেন, আমাদের সকল বিনিয়োগের টাকা লাভ সহ দ্রুত ফেরত চাই। অফকোর্স দ্যাট, তবে টাকা ফেরতের আগে, মানে যেই গাছটা অলরেডি মৃত প্রায়, এই গাছ থেকে ফল পাইতে গেলে আগে গাছের গোড়ায় পানি দিতে হবে। বোর্ড এবং মালিক পক্ষের কোমর শক্ত করতে হবে আমাদের। তাদের কোমর শক্ত করার পর তারা যখন শক্ত হয়ে দাঁড়াবে, অটোমেটিক্যালি গাছের ফল আমরা পাবো। সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। তো আজকের আলোচনা এতটুকুই। শুরু করেছিলাম যে এই কথা দিয়ে, শেষ করব এই কথা দিয়ে, সেটা হলো ইকোনমিক্যাল রুলস অনুযায়ী বা আধুনিক অর্থনীতির ভাষায় প্রতিযোগিতার বাজার উৎকৃষ্ট বাজার, মানে কামড়াকামড়ি যত বেশি হবে তত বেশি বাজার উৎকৃষ্ট। তো ডেস্টিনির ভিতরে এখন প্রচুর কামড়াকামড়ি হইতেছে, কামড়াকামড়ি আরও হোক, আরও সবাই অ্যাক্টিভ হোক, আরও সবাই অ্যাক্টিভিটি শুরু করুক এবং সকলে মিলে অ্যাক্টিভ হয়ে কাজ করুক। প্রতিযোগিতা বাড়ুক, যত বেশি প্রতিযোগিতা বাড়বে তত বেশি উৎকৃষ্ট মঙ্গলজনক কাজ হবে আমাদের প্রতিষ্ঠানের জন্য। তো সেই প্রত্যাশা রেখে এবং আমাদের এই এক যুগের বিপ্লব যেন সুসংহত হওয়ার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানকে একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি এবং ডেস্টিনি 2000 লিমিটেডকে আবারও একটা ডেসপারেট বিজনেস অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশের বুকে আমরা আবারও এস্টাবলিশ করতে পারি।
এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।